তোমাদের তোমাদের কয়েকদিন ধরে আমার আলোচনা চলতেছে পরিবেশ রসায়ন। তো পরিবেশ রসায়নে আলোচনা করতে গিয়ে আমি আগেই বলেছি গুরুত্বপূর্ণ কতগুলো কথাবার্তা বলা হয়েছে বয়েলস চার্লসের সূত্র সম্পর্কে, তাদের আদর্শ গ্যাসের সমীকরণ সম্পর্কে প্রতিপাদন করা হয়েছে এবং বাস্তব এবং আদর্শ গ্যাস বিচ্যুতির কারণগুলোও ব্যাখ্যা করা হয়েছে। তৎসঙ্গে ভ্যান ডার ওয়ালের সমীকরণ, অ্যামাগা বক্র এবং আর এর তাৎপর্য অর্থাৎ মোলার গ্যাসের তাৎপর্য ইত্যাদি সম্পর্কে তৎসঙ্গে গ্যাসের স্বীয় কার্যগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং এই আলোচনাগুলো সম্পূর্ণ করা হয়েছে তোমাদের কোভিড-19 সংক্ষিপ্ত সিলেবাসের উপর দিয়ে নির্ভর করে। তা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা কয়েকদিন ধরে আলোচনা চলতেছে, সেটা হলো পিউরিটি স্ট্যান্ডার্ড অফ সারফেস ওয়াটার, অর্থাৎ সারফেস পানির বিশুদ্ধতার মানদণ্ড। তো এই পানির বিশুদ্ধতার মানদণ্ড অনেকগুলো, এর প্যারামিটার অনেকগুলো। তার মধ্যে পানির ক্ষরতা পিএইচ, ডিজলভ অক্সিজেন বা ডিও, তারপরে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ যেটাকে সংক্ষিপ্ত বলা হচ্ছে সিওডি। এই সিওডি আলোচনা করার আগে একটু তোমরা লক্ষ্য করো, বিওডি যখন আলোচনা করছিলাম তখন বলছিলাম যে অর্গানিক যেগুলো সাবস্ট্যান্সগুলো অর্থাৎ জৈব পদার্থগুলো, সেই জৈব পদার্থ কী হতে পারে? গাছের পাতা বা গাছের কোনো ডাল অথবা কোনো মৃত জীব জন্তুর পচনশীল দেহ পানিতে যদি মিশ্রিত হয়ে থাকে তবে সেগুলোকে ইত্যাদিগুলোকে বলা হচ্ছে অর্গানিক সাবস্ট্যান্স, জৈব বস্তু। এই জৈব বস্তুগুলোকে বিয়োজনের জন্য অণুজীবের মাধ্যমে জারণ ক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, ওই মাইক্রো অর্গানিজমগুলো যেগুলো অক্সিজেন দরকার ওই পচনশীল বস্তুকে গলার জন্য, ওই অক্সিজেন ডিমান্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে বিওডি। অর্থাৎ অর্গানিক সাবস্ট্যান্সগুলো বিওডির অধীনে এগুলো জারিত হয়। এখন যদি অর্গানিকের সঙ্গে ইনঅর্গানিকও জিনিস থাকে, অর্থাৎ জৈব এবং অজৈব, তখন কিন্তু যে পদ্ধতিটা সেটা হলো সিওডি। তাহলে সিওডি বলা হচ্ছে পচনযোগ্য এবং অপচনযোগ্য, অর্থাৎ বিয়োজনযোগ্য অবিয়োজনযোগ্য পানিতে মিশ্রিত দূষিত পদার্থগুলোকে বিয়োজন বা জারণের জন্য মোট অক্সিজেনের চাহিদা, সেটাই হলো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই ক্ষেত্রে এদের জারণ ক্রিয়াটা, জৈব অজৈব জারণ ক্রিয়াটা শক্তিশালী জারক পদার্থের মাধ্যমে জারণ ক্রিয়া সম্পন্ন করা হয়। সে শক্তিশালী জারক পদার্থটা হইল অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট। অর্থাৎ অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেটের সাহায্যে জৈব অজৈব পদার্থগুলো যে এই পানিতে দ্রবীভূত যদি থাকে তাহলে সেগুলোকে বিয়োজন করা হয়। এই বিয়োজনের জন্য মোট অক্সিজেনের যে চাহিদা সেটাই হলো সিওডি। তাহলে এই পরীক্ষাটা এভাবে করা হয়, ধরি একটা পাত্রে আমরা নির্দিষ্ট নমুনার দূষিত পানি নিলাম। এখানে দূষিত পানি নিলাম। এই পানিতে সর্বপ্রথমে অ্যাসিডীয় সিলভার সালফেট, অতঃপর মার্কারি সালফেট যোগ করতে হয়, অতঃপর অ্যাসিড মিশ্রিত
পটাশিয়াম ডাইক্রোমেট এখানে মিশ্রণ করার পর প্রায় 6 ঘন্টা রেখে দেওয়া হয়। কতটা এইরকম, একটা নির্দিষ্ট নমুনায় নির্দিষ্ট পরিমাণ সিলভার সালফেট, মার্কুরি সালফেট এবং অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট মিশ্রিত করার পর এটাকে রিফ্লাক্স করা হয় প্রায় 6 ঘন্টা ধরে, ঝাঁকানো হয়। এই 6 ঘন্টা ধরে রাখার পরে দেখা যায় এই সিলভার সালফেট এখানে ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, প্রভাবক, আর মার্কুরিক সালফেট পানির মধ্যে যদি ক্লোরাইড থাকে এগুলোকে রিমুভার হিসাবে এখানে সে কাজ করে। এবং এখানে জৈব পদার্থগুলো কার্বন ডাইঅক্সাইড, পানি, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া ইত্যাদি হিসাবে তারা দূরীভূত হয়, মানে পালায় ওখান থেকে। তার মানে কথাটা এভাবে বোঝা হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ দূষিত পানি বা নমুনা নিয়ে তাতে সিলভার সালফেট, মার্কুরিক সালফেট এগুলো পরিমাণগুলো বলা হচ্ছে না, শুধু এইটুকু ধারাটা মনে রাখো। অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট শক্তিশালী যেটা জারক পদার্থ মিশ্রিত করার পর একে 6 ঘন্টা রিফ্লাক্স করা হয়। 6 ঘন্টা পরে রিফ্লাক্স করার পরে যে পটাশিয়াম ডাইক্রোমেট যেটা অবশিষ্ট থেকে যায় সেটা তখন এই কনিক্যাল ফ্লাক্সে নিয়ে এখানে একটা নির্দেশক, সেটা ফেরোইন ইন্ডিকেটর যোগ করে, এই কনিক্যাল ফ্লাক্সে যোগ করে এখানে মোরের লবণের দ্রবণ প্রমাণ দ্রবণ হিসাবে ব্যবহার করা হয়। এটা আমরা রাসায়নিক বিক্রিয়া মোরের লবণটা কি সেটা পরে দেখাবো, শুধু পদ্ধতিটা জানিয়ে রাখো। তাহলে এখানে রিফ্লাক্স করার পর অবশিষ্ট যে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে গেল, ওই ডাইক্রোমেট কনিক্যাল ফ্লাক্সে কিছু পরিমাণ নিয়ে ওখানে ফেরোইন ইন্ডিকেটর দিয়ে টাইট্রেশন মেথডে মোরের প্রমাণ দ্রবণ দিয়ে টাইট্রেশন করা হয়। সেখানে ফেরোইন ইন্ডিকেটর দিলে ব্রাউন কালার, এই ফোটায় ফোটায় যখন মোরের লবণের দ্রবণ দেওয়া হয় তখন এটা নীল সবুজ রং এখানে স্থায়ী হয়ে গেলে তখন এখান থেকে বুড়ের থেকে এই মোরের দ্রবণের পরিমাণটা নির্ণয় করা হয়। সেটা মনে করি V2 মিলিলিটার পাইলাম। এখন এই ফ্লাক্সটাকে সরিয়ে নিয়ে এই কনিক্যাল ফ্লাক্সে আবার ডিস্টিল ওয়াটার, পাতিত পানি নিয়ে ওখানে ঠিক তেমনি সিলভার সালফেট, মার্কারি সালফেট, অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ডাইক্রোমেট দিয়ে এখানে আবার নিয়ে আসে। এটাকে বলা হয় ব্লাঙ্ক টেস্ট। এটা হলো স্যাম্পল টেস্ট, অর্থাৎ এখানে স্যাম্পল নিয়ে টেস্ট করা হলো, এটাকে বলা হয় ব্লাঙ্ক টেস্ট। এখানে নিয়ে আসে, ধরি এখানকার এই মানটা ব্লাঙ্ক টেস্টের এই বুড়ের থেকে মান পাওয়া গেল V1, অর্থাৎ ডিস্টিল ওয়াটার দিয়ে আরেকটা টাইট্রেশন মেথড করা হলো। সেখানে একই পরিমাণ সিলভার সালফেট, মার্কারি সালফেট, অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে টাইট্রেশন করা হলো মোরের লবণের সাহায্যে, অর্থাৎ প্রমাণ দ্রবণ সেখানে মোর থেকে গেল। সেখানে মনে করো সে পরিমাণটা লাগলো V1 মিলিলিটার। এটা হলো স্যাম্পল টেস্টের জন্য, এটা হলো ব্লাঙ্ক টেস্টের জন্য পরিমাণ পাইলাম। অতঃপর আমরা সিওডি ফর্মুলা এটা ফেলে দিয়ে আমরা সিওডির মানটাকে বের করতে পারবো। তাহলে পদ্ধতিটা হইল, প্রথমে নমুনা পানিতে, যে পানি দূষিত পানি, ওখানে সিলভার নাইট্রেট, সিলভার সালফেট,
মার্কুরিক সালফেট এবং অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে 6 ঘন্টা রেখে দেওয়া হয়। রেখে দেওয়ার পরে সেখানে জৈব অজৈব পদার্থগুলো বিয়োজিত হয়। হওয়ার পরে যে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে যায় ওইটাকে আবার একটা কনিক্যাল ফ্লাক্সে নিয়ে মোড়ের লবণের সাহায্যে টাইট্রেশন মেথডে টাইট্রেশন করা হয় এবং সেখানে ইন্ডিকেটর ব্যবহার করা হয় ফেরোইন ইন্ডিকেটর। যখন এই মোড়ের লবণ প্রমাণ মোড়ের লবণ এখানে বুলেটের সাহায্যে ফোটায় ফোটায় যোগ করা হয়, এর বর্ণ যখন নীলাভ সবুজ হয়ে যাবে তখন তার বুলেট থেকে মোড়ের লবণ কতটুকু ব্যবহার হইল এই অব্যবহৃত পটাশিয়াম ডাইক্রোমেটকে সেটা নির্ণয় করা হয়। অতঃপর আবার একটা কনিক্যাল ফ্লাক্সে পাতিত পানি নিয়ে সেখানে সিলভার সালফেট, মার্গারিক সালফেট এবং অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করে আবার সেটা মোড়ের প্রমাণ দ্রবণের সাহায্যে টাইট্রেশন করা হয়। টাইট্রেশন করা সেখানকার V1 বের করা হয়, সেটা মনে করো ব্লাঙ্ক টেস্ট, এটা হলো স্যাম্পল টেস্ট। এই মান দুটো বসিয়ে দিয়ে আমরা এই সূত্রটি ব্যবহার করে COD সমান V1 - V2 into M into 8 into 1000 divided by volume of water, এটা mg পার লিটার অর্থাৎ ppm এ বের হয়। এখানে 8 হলো 2 মোল সোডিয়াম সালফাইডকে 2 মোল সোডিয়াম সালফাইডকে জারিত করার জন্য 1 মোল আয়োডিন প্রয়োজন। এটা ইকুইভ্যালেন্ট টু 1 মোল অক্সিজেন। অতএব 1 মোল সমান হাফ মোল আয়োডিন সমান 8 গ্রাম, 16/2 = 8 গ্রাম, এত গ্রাম অক্সিজেন মোল। সেই 8 গ্রাম অক্সিজেন মোল এখানে বসানো হয়েছে, যেটা আমরা আয়োডোমেট্রিক টাইট্রেশন মাধ্যমে এটা পেয়ে থাকি। অর্থাৎ যেখানে আয়োডিনের সমান হইল আয়োডিন, অ্যামাউন্ট অফ আয়োডিন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ অক্সিজেন। অর্থাৎ আয়োডিনের মাধ্যমে সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেশন করে যে ডিজলভ অক্সিজেন থেকে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করা হয় সেই মেথড থেকে সেখানে 8 এখানে বসানো হয়েছে। এখন আমরা এই বিক্রিয়াটাতে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া যে হইল, এই রাসায়নিক বিক্রিয়ার দিকে আমরা একটু লক্ষ্য করি। আমরা সম্পূর্ণ পদ্ধতিটা বললাম, এখন রাসায়নিক বিক্রিয়াটা যে ঘটলো এখানে সেটার দিকে আমরা লক্ষ্য করলে দেখব জৈব যৌগ, জৈব বস্তু প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে করা হচ্ছে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট এবং ওয়াটার। এই ক্ষেত্রে এই ক্রোমিয়ামের একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে 6, এখানে জারণ সংখ্যা তার কমে গেল, প্লাস হলো 3। এখানে কার্বনের জারণ সংখ্যা 0, এর 4টা ইলেকট্রন ত্যাগ করে একে সহযোগিতা করলে এ বিজারকের ভূমিকা পালন করে, অপরদিকে নিজে সে কার্বন ডাইঅক্সাইড হিসাবে জারিত হয়। তাহলে এখানে দুটো ক্রোমিয়ামের জন্য 6টা ইলেকট্রন দরকার, আর এখানে একটা কার্বন 4টা ইলেকট্রন ছেড়ে দিয়ে বিজারকের ভূমিকা পালন করে এবং সে নিজে জারিত হয়। অপরদিকে ক্রোমিয়াম এখানে বিজারিত হয়। এখানে জারক পদার্থ
অর্থাৎ শক্তিশালী পটাশিয়াম ডাইক্রোমেটের দ্বারা এই জৈব বস্তুগুলো জারিত হয়ে ক্রোমিয়াম নিজে ক্রোমিয়াম সালফেট অর্থাৎ ক্রোমিয়াম বিজারিত হয়ে 3+ ক্রোমিয়ামে রূপান্তরিত হয়। অপরদিকে এই জৈব বস্তু কার্বন কন্টেনিং সাবস্ট্যান্স, এই কার্বনটা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড হিসাবে বের হয়ে যায়। এখনও ব্যালেন্স করতে গিয়ে এখানে 3টি কার্বন লাগে, 12টি, তখন 12টি ইলেকট্রন ছাড়বে। অপরদিকে এখানে 2 দিয়ে গুণ করলে এটা হবে 12টা ইলেকট্রন সে গ্রহণ করবে। অতএব এখানে 2 অণু, তাহলে এখানে 2 অণু, এখানেও 2 অণু, এখানে 3-এর জন্য এখানে 3। এখন সালফেট হয়ে যাচ্ছে, এখানে 6 আর 2 8, তাহলে এখানে হচ্ছে 8টা, তাহলে 8 আর এখানে 6 14, অর্থাৎ এখানে হচ্ছে 11টা, অর্থাৎ 11 2 22। তার মানে এখানে সালফেট হচ্ছে 6 2 8, 8টা, আর হাইড্রোজেন হচ্ছে 16 আর 6 14টা, আর অক্সিজেন হচ্ছে এখানে হচ্ছে আবার 6টা। এই মিলে এখানে ব্যালেন্স হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে 22টা হাইড্রোজেন, এদিকে হবে 22টা হাইড্রোজেন, 16টা, আর এখানে 6টা। অপরদিকে অক্সিজেন এখানে 14টা, আর এখানে 3টা, আর এখানে অক্সিজেন 11টা, আর এখানে 6টা 17টা। এই মিলে এই বিক্রিয়াটা সংঘটিত হয়। অপরদিকে এই পটাশিয়াম ডাইক্রোমেট, অব্যবহৃত পটাশিয়াম ডাইক্রোমেট, যেটা টাইট্রেশন মেথডে অব্যবহৃত পটাশিয়াম ডাইক্রোমেট, যখন মোরের লবণ হলো ডাবল সল্ট অফ ফেরাস সালফেট অ্যান্ড অ্যামোনিয়াম সালফেট উইথ 6 molecules অফ ওয়াটার, এই দুটোর সঙ্গে বিক্রিয়া করবে সালফুরিক অ্যাসিডের প্রেজেন্টে। তাহলে বিক্রিয়াটা হচ্ছে এইভাবে, এই ডাইক্রোমেট হয়ে যাচ্ছে ক্রোমিয়াম সালফেট, পটাশিয়াম হয়ে যাচ্ছে সালফেটকে নিয়ে পটাশিয়াম সালফেট। অপর দিয়ে এখানে এই ফেরাস হয়ে যাচ্ছে ফেরিক, অপরদিকে এখানে, তাহলে এখানে 6, এখানে 6টার জন্য 6টা লাগবে, তাহলে এখানে 3। অতএব এই মোরের সল্ট অ্যামোনিয়াম সালফেট 6 অণু অ্যামোনিয়াম সালফেট বের হয়ে চলে গেল। আর এদিকে 13 অণু পানি, 13 2 26টা হাইড্রোজেন। এইভাবে এক্ষেত্রে এটা জারিত হয়। এ হলো বিজারক, এ হলো জারক। কারণ এখানে ক্রোমিয়াম 6 থেকে ক্রোমিয়াম 3-তে রূপান্তরিত হয়, অর্থাৎ বিজারিত হয়। আর এই বিজারক, এই জারক পদার্থ অন্যকে জারিত করে, এখানে ফেরাসকে জারিত করেছে, অপরদিকে এ নিজে জারিত হয়ে ফেরিকে রূপান্তর হয়েছে। এই হলো সংঘটিত মোট রাসায়নিক বিক্রিয়াটি। তাহলে বোঝাচ্ছে এইভাবে যে নির্দিষ্ট পরিমাণ দূষিত পানিতে পটাশিয়াম ডাইক্রোমেট, শক্তিশালী অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট জৈব অজৈব উভয় পদার্থকে জারিত করার জন্য মোট অক্সিজেনের পরিমাণটাকে বলা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাই বলা হচ্ছে পচনযোগ্য এবং অপচনযোগ্য পদার্থগুলোকে বিয়োজনের জন্য মোট অক্সিজেনের চাহিদাই হইল CO2, এবং এই CO2 করার জন্য শক্তিশালী জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট, অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন লাগে। কাজেই তোমরা CO2-তে দেখতেছ জৈব এবং অজৈব পদার্থ ভাঙার জন্য CO2 ব্যবহার হচ্ছে। সুতরাং CO2-র মান অবশ্যই বেশি হবে BOD-র তুলনায়, এবং আন্তর্জাতিকভাবে
পানিতে সিওডির মান যদি 4 ppm হয় তবে সেই পানিকে আদর্শ পানি বা পানযোগ্য পানি হিসেবে ধরা হয়। এবং সিওডির মানটাই হলো পানির বিশুদ্ধতা নির্ণয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মান, কারণ সেখানে জৈব এবং অজৈব উভয় পদার্থগুলোকে সেখানে বিয়োজন করা যায়, বিয়োজিত হয়, এবং বিয়োজনের জন্য মোট অক্সিজেনের পরিমাণটা হলো সিওডি। তোমাদের সকলকে ধন্যবাদ।